নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। একেবারে মোরামের রাস্তা, সরু রাস্তা, জঙ্গল একেবারে রাস্তাকে ছুঁয়ে গেছে, একেবারে রাস্তাকে জঙ্গল স্পর্শ করেছে এবং জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা মাঝে মাঝেই গাছের লতা পাতা আমাদের গাড়িকে ছোঁয়ার চেষ্টা করছি। তো স্পর্শ সুখ কখনো কখনো আমরা পাচ্ছি, কখনো কখনো একটুর জন্য সেই স্পর্শ সুখ ফসকে যাচ্ছে। একটা অন্যরকম অনুভূতি। আপনারা যারা জঙ্গল ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, তাদের কাছে এটা একেবারে মোহময় হয়ে উঠবে আর কি। যদি কখনো আসেন একেবারে লালমাটির বাঁকুড়াতে, বিষ্ণুপুর বা জয়পুরের যে জঙ্গল, বিষ্ণুপুরের জঙ্গল অত্যন্ত বিখ্যাত জঙ্গল। জলদাপাড়া, মহানন্দা বা গরুমারাতে যে যারা যান, তার থেকে এটার একটা বেসিক পার্থক্য যে এটা কিন্তু লাল মাটির জঙ্গল। ওইগুলো কিন্তু লাল মাটির জঙ্গল নয়, একেবারে লাল রাস্তা দিয়ে যাওয়া। আমরা জানি পুরুলিয়াতে আমাদের লাল পলাশি রাস্তা ভরে থাকে, তার একটা অপূর্ব দৃশ্য। আর এখানে কিন্তু রাস্তাটা মানে নিচে তাকালে, আমরা তো সারা জীবন ধরে নিচে তাকালে কালো কালো রাস্তা দেখি, কোনো ক্ষেত্রে সাদা রাস্তা, মানে কংক্রিটের রাস্তা হলে সাদা রাস্তা, তো এখানে কিন্তু লাল রাস্তা, একেবারে অরিজিনাল লাল রাস্তা। তো একদম মানে দারুণ, মানে এই আমার বাঁদিকটা বলবো, আমার বাঁদিকটা যদি একটু তাকানো যায়, কি অপূর্ব। মানে কত লম্বা লম্বা গাছ, 3 তলা 4 তলা বা 5 তলা ছুঁই গাছগুলো একেবারে সোজা করে উঠে গেছে, আর কি সুন্দর একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। মানে কত ডিসিপ্লিন রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছেন একে অপরের পাশাপাশি। কোনো ঝগড়া বিবাদ অশান্তি নেই, কোনো সংঘর্ষ নেই, কিন্তু পাশাপাশি থাকার যে সহাবস্থানের মাধ্যমে যে একে অপরের প্রতি যে আনুগত্য, সহনশীলতা, সেগুলো বোধহয় এইখানে এলে বোঝা যায়। এত নিস্তব্ধ নিশ্চুপ, মানে আমি বোধহয় কথা বলছি আর আমার গাড়ির আওয়াজ ওটুকুই বোধহয় সাউন্ড পলিউশন করছে। বাকি কি সুন্দর একটা নিরিবিল, নিঃশব্দ, নিস্তব্ধ নির্জনতা। কবি জীবন দাসের ভাষায় যাকে আমরা নির্জনতম কবি বলি আর কি, যিনি বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তো সত্যি সত্যি বাংলার এই রূপ, গ্রাম বাংলা, জঙ্গলের এই রূপ কোথাও না কোথাও কিন্তু আমাদেরকে একটা অন্য স্বর্গীয় অনুভূতি এনে দেয়। এর মধ্যে একটা ছোট্ট কিন্তু আমি জিজ্ঞেস করবো আমার সাথে যে দাদা আছেন, অসীম দা, একটু আগে আপনাদের সাথে কথা বললেন, তবে এই রাস্তাটা কোথায় যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমরা একটা শেড দেখলাম, এটা কি ঠিক উদ্দেশ্যে বা যখন বন সংরক্ষণ ও হাতিদেরকে বিতরণ করার কাজে বনকর্মীদের একত্রিত হতে হয়, তার জন্য একটা সাময়িক বিশ্রামাগার। ঠিক, আমার দেখেই মনে হচ্ছিল যে এটা নিশ্চয়ই বনকর্মীদের জন্যে একটা বিশ্রামাগার, কারণ হাতিদের জন্য কিন্তু জঙ্গলের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখানে থাকেন, যাতে করে হাতিদেরও কোনো সমস্যা না হয়, পাশাপাশি হাতিদের দ্বারা যাতে করে কোনো গ্রামবাসীদেরও কোনো অনিষ্ট না হয়, সেইগুলো দেখার জন্য সজাগ দৃষ্টি কিন্তু সরকার থেকে ব্যবস্থা করেছে। বনকর্মী আমরা জানি, ফরেস্ট ডিপার্টমেন্ট, তাদের কিন্তু একেবারে 24/7 তাদের ডিউটি। তারা একেবারে জঙ্গলের মধ্যেই তাদের বাস, এবং তারা কিন্তু জঙ্গলের মধ্যেই একেবারে ডিউটি এমনভাবে করেন যাতে করে কোথাও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কারণ আমরা জানি প্রকৃতির মাঝে যেমন বিভিন্ন বন্য প্রাণী রয়েছে, তেমনি অমূল্য এই গাছের সম্ভার, এগুলো সব শাল গাছ, অত্যন্ত দামি গাছ। তো নিশ্চয়ই আপনারা জানেন যে চোরাকারবারির হাত থেকে জঙ্গল খুব একটা সবসময় সুরক্ষিত থাকে না, তার জন্যে কিন্তু বনকর্মীদের অতন্দ্র প্রহরা দিতে হয় আর কি। তারপরেও সেই প্রহরার ফাঁকগুলো যে কিছু ঘটে না তা নয়, বিভিন্ন সময়েই ঘটে। তার মধ্যে সর্ষের মধ্যে ভূতও কি কখনো থাকে না, সেটাও থাকতে পারে হয়তো।
কিন্তু তারপরেও এই যে এত গাছ আমরা দেখতে পাচ্ছি, বা এই হাতির কথা বলছিলাম, কিন্তু হাতির কথাই তখন থেকে বলে যাচ্ছি, এই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে হরিণও আছে। তো হাতি বা হরিণ চোরাকারবিদের জন্য কিন্তু অত্যন্ত মূল্যবান বিষয়। আর শাল কাঠ আরও একটি মূল্যবান বস্তু। তাছাড়া এই জঙ্গলে কিন্তু বন শূকর এবং বন মুরগি, আপনারা জানেন বন মুরগি কিন্তু এই জঙ্গলের আশেপাশে প্রচুর রিসর্ট তৈরি হয়েছে। মানুষজন আসেন, তারা দেখতে আসেন, উপভোগ করতে চান এই জঙ্গলকে। তাদের কাছে কিন্তু বন মুরগি খুব একটা উপাদেয় বস্তু। ফলে বন মুরগি যদি লুকিয়ে চুরিয়ে ধরা যায় এবং সেগুলো রিসর্টকে বিক্রি করা যায়, তাহলে একটা কিন্তু ভালো মুনাফা কারবারিদের জন্যে। তো সেইগুলোকে রক্ষা করার জন্য এই বনকর্মীদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। তারা থাকেনও, কোথাও কোথাও যেন গাফিলতি না হয় সেই আবেদনটাই আমি রাখব। এবং জঙ্গলের মধ্যে দিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। এইখানে কিন্তু হাই এক্সটেনশন তার দেখতে পাচ্ছি, নিশ্চয়ই লোকালয়গুলোকে কানেক্ট করবার জন্য এই তার। নিশ্চয়ই একসময় এই গ্রাম বা অঞ্চলগুলো, সেখানে নিশ্চয়ই বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, হয়তো কিছু বছর আগে তার ব্যবস্থা হয়েছে। দাদা, কতদিন আগে এখানে লাইটের সংযোগ হয়েছে, বিদ্যুতের সংযোগ? বহুদিন ধরে এটা সাঁওতালদি থেকে হাই টেনশন লাইন এসছে। আচ্ছা, সেটা এসে লোকাল বিদ্যুৎ কেন্দ্রে থেকে সরবরাহ করা হয়। যে হাই পোলগুলো রয়েছে সেটা সাঁওতালদি থেকে সংযুক্ত। সেটা কি 80-র দশকে না তারও আগে? সম্ভবত 80-র দশকে। 80-র দশকে অনেকটাই মনে হয়েছিল যে 80-র দশকেই হবে। সামনে বাঁদিকে 1 নম্বর ক্যাম্প, আর ডান দিকে বিষ্ণুপুর সব যাবার রাস্তা। ক্যাম্প মানে কিসের ক্যাম্প? যেটা আর্মি ক্যাম্প। আচ্ছা, এখানে আর্মি ক্যাম্পও আছে। আচ্ছা, বাঁদিকে আর্মি ক্যাম্প, তার মধ্যেই কিন্তু গ্রামের মানুষের রুজি রোজগারের ব্যবস্থা চলছে। আমরা দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু চাষ হয়েছে, সুন্দর মাচা করা হয়েছে, পটল, এবং আমরা জানি যে মাচাতে পটল বা ঝিঙে, পটল, কুঁদরি, তিল, কুমড়ো, লাউ সব। মানে যারা শহরে থাকি বা আমার মতো যারা কলকাতাতে জন্ম বড় হওয়া, তারা তো আমদানি হওয়া সবজি খেয়ে বেঁচে থাকি। তো একেবারে গ্রাম্য পরিবেশে টাটকা সবজির যে গন্ধ আর যে স্বাদ, সেটা কিন্তু এনারা পান। মানে অনেক কিছু এনাদের হয়তো জীবন যুদ্ধে অনেক সমস্যা আছে, কিন্তু এই ভালো দিকটা তাদের মধ্যে আছে যে তারা একেবারে প্রকৃতির যে অকৃত্রিম জিনিসপত্র, সেগুলো কিন্তু তারা উপভোগ করতে পারে। মাটির বাড়ি, বাদাম চাষ করে নিয়ে আসছে। আচ্ছা, কোথাও পটল, তো কোথাও বাদাম, কোথাও বাঁশঝাড়, মানে শাল গাছ থেকে গরু, সবই কিন্তু একসঙ্গে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। ডান দিকে অনেকটা দূরে কিন্তু জঙ্গল, গভীর জঙ্গল, মাঝখানে কিন্তু চাষাবাদ হয়েছে, বাদাম থেকে আরম্ভ করে, পটল থেকে আরম্ভ করে। Subscribe our channel. Press the bell icon.